আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের আগে আপনি অনেক মরিম ম্যানহুয়া দেখে থাকবেন, কিন্তু আজকে আমরা যে ম্যানহুয়াটি শুরু করতে যাচ্ছি সেটিকে আপনি অন্য ম্যানহুয়াগুলোর সাথে তুলনাও করতে পারবেন না। এর স্টোরি লাইন, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবকিছুই একদম পিক। এতে আমরা এমন এক বাচ্চার গল্প দেখব যার বাবার উপর গাদ্দারির অভিযোগ লাগিয়ে তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, তাকে নিজের পুরো শৈশব নিজেদেরই সেক্টে একজন বন্দির মতো কাটাতে হয়। তো কিভাবে সে এই সমস্ত কঠিন পরিস্থিতি অতিক্রম করে নিজের বাবার প্রতিশোধ নেয়, সেটাই আমরা এই সিরিজে দেখতে পাব। স্টার্টিংয়ে এটা আপনাদের একটু বোরিং লাগতে পারে, তাই আমি চাই আপনি এটাকে অন্তত 1 ঘন্টা পর্যন্ত দেখুন। আমি শর্ত লাগিয়ে বলতে পারি, এই সিরিজের বাস্কা দেখার পর আপনি নিজেকে এটা কন্টিনিউ করা থেকে আটকাতে পারবেন না। এই সিরিজে আমাদের সাইলেন্ট নাইট সম্পর্কে দেখানো হয়, যারা হঠাৎ করেই এই দুনিয়ায় উপস্থিত হয়ে যায়। আপনারা এদের মঙ্গলদের মতো ভাবতে পারেন, যাদের কাজই ছিল দুনিয়া জুড়ে লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালানো। এরা যেখানে যেত সেই এলাকাকে সম্পূর্ণ ধ্বংস করে দিত। তাদের এই হিংস্রতার কারণে পুরো মানবজাতি কষ্টে দিন কাটাচ্ছিল। কাউকে তো এদের থামাতেই হতো। তাই এখানকার বড় বড় সেক্টগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা এমন একটি সেক্ট তৈরি করবে যারা সাইলেন্ট নাইটের বর্বরতা থেকে সবাইকে রক্ষা করবে। এভাবেই গঠিত হয় নর্দার্ন হেভেনলি সেক্ট, যার প্রথম লিডার ছিলেন বুগি। তিনি নিজের পুরো জীবন এই দুনিয়াকে সাইলেন্ট নাইটের হাত থেকে রক্ষা করতে গিয়ে কাটিয়ে দেন। সময়ের চাকা চলতেই থাকে, কিন্তু দুই পক্ষের মধ্যকার যুদ্ধ থামেনি। এরপর ১৩০ বছর পরে নর্দার্ন হেভেনলি সেক্টের তৃতীয় প্রজন্মের লিডার হন ইয়ন চিওল। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সাইলেন্ট নাইটের বিরুদ্ধে লড়াই করে এই অন্তহীন যুদ্ধের সমাপ্তি ঘটান। তবে তিনি একা এটা করেননি, তাকে সাহায্য করেছিল তার 4 জন সঙ্গী, যাদের বলা হতো নর্দার্ন হেভেনলি সেক্টের 4 পিলার। তাদের প্রত্যেকের ক্ষমতা ছিল আলাদা। প্রথমে ছিলেন ডেমন ফিস্ট, দ্বিতীয় ছিলেন মর্নিং স্টার, যার উপাধি ছিল টাইগার অব দ্য ওয়েস্ট, তৃতীয় ছিলেন রোজ ব্রেক, আর সর্বশেষ ছিলেন আয়রন ব্লাড। এই 4 পিলার মিলে নর্দার্ন হেভেনলি সেক্টের সাথে একত্রে সাইলেন্ট নাইটকে পরাজিত করে। এরপর থেকেই সাইলেন্ট নাইট এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর আমাদের মূল চরিত্রকে দেখানো হয় যে তখন মাত্র ১৩ বছরের একটি ছেলে। আমরা দেখি সে খুবই ভীত অবস্থায় নিজের বাবাকে ডাকছে। তখন জানা যায় তার বাবা আর কেউ নন, নর্দার্ন হেভেনলি সেক্টের বর্তমান লিডার। কিন্তু আশ্চর্যের বিষয় হল তাকে কোথাও দেখা যাচ্ছে না। এরপর আমাদের সামনে এক ভয়াবহ দৃশ্য দেখানো হয়, যেখানে হাজার হাজার মার্শাল আর্টিস্ট জড়ো হয়ে আছে। মনে হচ্ছিল যেন এই দুনিয়ার সব শক্তিশালী মানুষ সেখানে উপস্থিত। এখানে বলা হয় পুরো দুনিয়ার উপর শাসন করে সেন্ট্রাল হেভেনলি অ্যালায়েন্স। এই অর্গানাইজেশনটি চালায় মোট ৯ জন ব্যক্তি, যাদের 9 স্কাইজ বলা হয়। তারা এতটাই শক্তিশালী যে তাদের উপর কোনো নিয়ম প্রযোজ্য নয়, অর্থাৎ তারা নিজেদের ইচ্ছামতো সবকিছু করতে পারে। তাদের মধ্য থেকেই একজন, যার উপাধি ছিল সিকার অফ নলেজ, বলে ওঠে, আর কতদিন তুমি নিজের কথায় অটল থাকবে? কেন তুমি এটা স্বীকার করে নিচ্ছ না যে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? সেক্ট লিডার হেসে উত্তর দেয়, তুমি কি আজেবাজে কথা বলছ? আমি তো নিজের পুরো জীবন সেন্ট্রাল অ্যালায়েন্সের মানুষদের রক্ষা করতেই কাটিয়ে দিয়েছি। তখন তারা চিৎকার করে বলে, তোমার চোখে কি কিছুই পড়ে না? নর্দার্ন হেভেনলি সেক্টের 4 পিলারই স্বীকার করেছে যে তুমি একজন গাদ্দার। তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই কথা শুনে তিনি নিজের পুরনো সঙ্গীদের দিকে তাকান, কিন্তু তাদের কারোরই তার চোখের দিকে তাকানো সাহস ছিল না। তিনি মনে মনে ভাবেন, আমরা তো ভাইয়ের মতো ছিলাম, একসাথে যুদ্ধ করেছি, তাহলে এমন কি ঘটেছিল যে তোমরা আমাকে এই কঠিন সময়ে একা ফেলে দিলে? ঠিক তখনই তার নিজের ছেলের কথা মনে পড়ে। সে বলে, মনে হচ্ছে এরা সবাই আগেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। যদি আমি এখন এখানে রাজি না হওয়ার চেষ্টা করি, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। এখন যখন আমি এখানে মরতেই যাচ্ছি, তাহলে অন্তত নিজের ছেলেটাকে বাঁচিয়েই যাব। এরপর সে নিজের ভয়ঙ্কর প্রেশার রিলিজ করে বলতে থাকে, ঠিক আছে 9 স্কাইজ, তোমরা যেমনটা চাও আমি তাই করতে রাজি আছি। সে জোরে ঘোষণা করে, আমি নর্দার্ন হেভেনলি সেক্টকে এখানেই ভেঙে দিচ্ছি, এবং আজ থেকে মার্শাল আর্ট জগতের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
সকলেই তার প্রেসার অনুভব করে অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, এই লোকটা একদমই নরমাল না। যদি এখনই একে শেষ না করা হয় তাহলে ভবিষ্যতে এ আমাদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। তারপর সে আবার বলে, আমার একটা ছেলে আছে যার মা তাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। সে নিজের পুরো শৈশব এই এলাকায় একদম বন্দির মতো কাটিয়েছে। আমি শুধু চাই আমার মৃত্যুর পরে তোমরা ওর কোনো ক্ষতি করবে না। সিকার অফ নলেজ মনে মনে ভাবে, আমি তো চাইছিলাম এদের পুরো ব্লাড লাইন এখানেই শেষ করে দিতে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না আসে। কিন্তু এরপর সে দেখে নর্দার্ন হেভেনলি সেক্টর সবাই অনেক ইমোশনাল হয়ে গেছে। তখন সে ভাবে, যদি এখন আমি ওর কথায় রাজি না হই তাহলে সবার চোখে আমিই ভিলেন হয়ে যাব। এরপর আমরা দেখি সে হালকা হেসে নিজের ছেলের দিকে তাকায় এবং বলে, বাচ্চা, প্লিজ আমাকে মাফ করে দিও। আমাদের মেইন ক্যারেক্টার জিন মুওন কাঁদতে কাঁদতে নিজের বাবাকে থামানোর জন্য তার দিকে দৌড়াতে থাকে, কিন্তু সে পৌঁছানোর আগেই তার বাবা নিজের তলোয়ার নিজের বুকের ভেতর ঢুকিয়ে দেয়। এখানে আমাদের বলা হয় নর্দার্ন হেভেনলি সেক্টকে এই দুনিয়াকে সাইলেন্ট নাইট থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, আর এত বছর ধরে তারা অত্যন্ত সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। কিন্তু কে জানত সাইলেন্ট নাইট শেষ হয়ে যাওয়ার পর তাদের এমন করুণ পরিণতি হবে। এই নিষ্ঠুর দুনিয়া যখন তাদের প্রয়োজন ছিল তখন তাদের ব্যবহার করেছে, আর যখন আর দরকার পড়েনি তখন তাদের ফেলে দিয়েছে। এরপর গল্পে ৩ বছর পরের সময় দেখানো হয়। সেখানে আমাদের মেইন ক্যারেক্টার জিন মুওনের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে থাকে। তারা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তাদের মধ্যে একজন বলে, আরে দেখো তো বাচ্চাটাকে, আমি তো ভাবছিলাম এটা একটা ভীতু ছেলে, কিন্তু দেখো কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে। তারপর সে আবার বলে, ভাবতেই আমার রাগ হচ্ছে যে আগামী ৩ বছর আমাকে তোমার মতো এক অকেজো ছেলেকে পাহারা দেওয়ার জন্য এই ধ্বংসপ্রায় এলাকায় থাকতে হবে। তাই তাড়াতাড়ি বলে দাও সিক্রেট মার্শাল আর্ট ম্যানুয়াল কোথায় রেখেছ, না হলে তোমাকে মেরে এখানকার কুকুরদের খাওয়িয়ে দেব। জিন মুওন শান্ত গলায় বলে, তোমরা কি সত্যিই সেটা করতে পারবে? এই কথা শুনে তাদের লিডার কিছুক্ষণ চুপ হয়ে যায়, কিন্তু তার এক চেলা জিন মুওনের নখ উপড়ে ফেলে। এতে জিন ব্যথায় চিৎকার করতে থাকে। এরপর আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়, যেখানে ওই একই গ্রুপ নর্দার্ন হেভেনলি সেক্টে প্রবেশ করেছিল। তারা বলছিল, আমরা সবাইকে বলেছি যে আমরা এখানে পাহারা দিতে এসেছি, যাতে নর্দার্ন হেভেনলি সেক্টের লোকেরা আবার শক্তিশালী হয়ে উঠলে আমরা দ্রুত সেন্ট্রাল হেভেনলি অ্যালায়েন্সকে খবর দিতে পারি। কিন্তু আসল সত্যি ছিল অন্য কিছু। তারা আসলে একজন নির্দিষ্ট ব্যক্তির ওপর নজর রাখতে এসেছিল, যাতে সে লুকিয়ে লুকিয়ে মার্শাল আর্ট শেখার চেষ্টা না করে। আর সেই ব্যক্তি আর কেউ নয়, আমাদের জিন মুওন। এখন জিন যতটা নিরীহ দেখাচ্ছে, ভবিষ্যতে সে এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর আর রক্তপিপাসু হয়ে উঠবে। এরপর গ্রুপ লিডার জিনের প্রতিদিনের জীবন সম্পর্কে বলতে থাকে, এই ছেলেটা প্রতিদিন শুধু খাওয়া দাওয়া করে আর সারাদিন ব্ল্যাকস্মিথের কাজ করে। এর জীবনে আর কোনো কাজই নেই। বুঝতে পারছি না আমাদের কেন এই বিরক্তিকর জায়গায় এরকম একটা বোকা ছেলেকে নজরদারি করতে পাঠানো হয়েছে। অন্যদিকে জিনও জানত যে তারা সবাই তাকে নজরদারি করার জন্যই এসেছে। তাই সে তাদের উপেক্ষা করে নিজের প্যাভিলিয়নের দিকে চলে যায়। সেখানে সে বলতে থাকে, একসময় এই প্যাভিলিয়নের ভেতরে হাজার হাজার মার্শাল আর্টিস্টের আনাগোনা ছিল, কিন্তু এখন এই পুরো প্যাভিলিয়ন ধ্বংস হয়ে গেছে। এখানকার সব বইপত্র 4 পিলার নিজেদের দখলে নিয়ে গেছে, আর তারা সেন্ট্রাল হেভেনলি অ্যালায়েন্সে যোগ দিয়ে নিজেদের নতুন সেট শুরু করেছে। শুধু তাই নয়, তারা হেভেনলি অ্যালায়েন্সের সবচেয়ে শক্তিশালী সদস্যদেরও নিজেদের দলে টেনে নিয়েছে। তাই নর্দার্ন হেভেনলি সেটকে ধ্বংস করার পেছনে সবচেয়ে বড় হাত ছিল এদেরই। এখন আমি এই দুনিয়ায় একদম একা হয়ে গেছি। তারা আমাকে এমনভাবে ফেলে দিয়েছে যেন কোনো তৃষ্ণার্ত মানুষকে মরুভূমিতে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এই দুঃখের কথাগুলো ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। তারপর স্বপ্নে সে নিজের বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে বলছিল, বাবা, তুমি নর্দার্ন হেভেনলি সেক্টের জন্য লড়াই করো। এরপর সে 4 পিলার আর 9 স্কাইজদের দেখতে পায়। তাদের দেখে সে ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। রোজকার মতো সে নিজের সাধারণ কাজে লেগে যায়।
যেমন খাওয়া দাওয়া করা আর পুরো দিন ব্ল্যাকস্মিথের কাজ করা। নিজের কাজ শেষ করার পর রাতে যখন ঘুমানোর জন্য আবার রুমে ফিরছিল, তখন গ্রুপ লিডারের ছেলেরা তাকে কিডন্যাপ করে ফেলে। সেই সময় আমরা দেখি নখ উপড়ে ফেলার কারণে জিন জোরে জোরে চিৎকার করছে। গ্রুপ লিডারের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা বলে, স্যার, সত্যিই কি একটা ছোট্ট বাচ্চার ওপর এতটা অত্যাচার দেখাবেন? জিন বলে, তোমরা কি জানো তোমরা কি করছো? তোমাদের কি সত্যিই মনে হয় যে তোমরা নাইন স্কাইস আমার বাবার সঙ্গে করা প্রমিস ভাঙতে পারবে, আর এটা করার পরও তোমরা বেঁচে যাবে? যদি তাই ভেবে থাকো, তাহলে তোমরা খুব বড় ভুল ধারণার মধ্যে আছো। কারণ এখনও নর্দার্ন হেভেনলি সেক্টরের অনেক লয়াল লোক সেন্ট্রাল হেভেনলি অ্যালায়েন্সে আছে। যদি তারা এই ব্যাপারে জানতে পারে, তাহলে অবশ্যই তোমাদের জান নেওয়ার জন্যে তোমাদের পেছনে আসবে। আমার সত্যিই মনে হয় তোমাদের আগে এখানে গার্ড হিসেবে থাকা লোকগুলো বোকা ছিল না। তারা খুব ভালো করেই বুঝত যে যদি তারা আমার সঙ্গে কিছু করে, তাহলে তাদের সঙ্গেও খুব খারাপ কিছু হবে। তাই এখনও সময় আছে, নিজেদের কাজকর্ম থেকে বিরত থাকো। জিনের হুমকি শুনে লিডার আরও রেগে যায়। সে জিনের ওপর আক্রমণ করে বলে, বাচ্চা, শেষ পর্যন্ত তোর সাহস কিভাবে হলো আমাকে হুমকি দেওয়ার? কিন্তু ঠিক সময়ে আগের সেই লোকটা এসে নিজের লিডারকে থামিয়ে দেয়। সে বলে, আপনার তাড়াহুড়ো করে কাজ নেওয়া উচিত নয়, কারণ এই বাচ্চা যা বলেছে সেটা সত্যিও হতে পারে। এরপর লিডার সেখান থেকে চলে যেতে থাকে। তখন জিন তাকে বলে, শুনুন, আমি এই জায়গার মালিক, আর আপনারা এখানে অতিথি হয়ে এসেছেন। আমি আশা করি আপনারা অতিথিদের মতোই ব্যবহার করবেন। যদি তাই করেন, তাহলে আপনারা আমার সঙ্গে যা করেছেন আমি তা ভুলে যাব। লিডার বলে, বাচ্চা, আমি তোকে শুধু শেষবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি তোর কোনো মুভমেন্ট সন্দেহজনক মনে হয়, তাহলে আমি তোকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলব। মনে রাখিস, এই অর্ডার আমাকে সেন্ট্রাল হেভেনলি অ্যালায়েন্স থেকে দেওয়া হয়েছে। লিডার চলে যাওয়ার পর জিনের হাতের দড়িও খুলে দেওয়া হয়। আগের সেই লোকটা নিজের কাছে থাকা একটা রুমাল বের করে জিনকে দিতে থাকে। সে বলে, এটা হাতে বেঁধে নিন, তাহলে রক্তপাত কম হবে। কিন্তু জিন তখন তাদের সবার ওপর খুব রাগান্বিত ছিল, তাই সে রুমাল না নিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখি জিনের মনোবলও ভেঙে পড়ছিল। হাঁটতে হাঁটতে সে বলে, আমি ভেবেছিলাম নর্দার্ন হেভেনলির কিছু লয়াল লোক এখনও বেঁচে আছে। যদি তারা সত্যিই লয়াল হতো, তাহলে অনেক আগেই এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যেত। এখন তো আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তারাও চায় আমি এখানে মরে যাই। পরের দিন আমরা দেখি জিন আবার সেই প্যাভিলিয়নের ছাদের ওপর বসে আছে, আর এখানে সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানায়। সে বলে, যদিও এই প্যাভিলিয়নে হাজার হাজার মার্শাল আর্টের বই ছিল, কিন্তু হেভেনলি সেক্টর সিক্রেট মার্শাল আর্ট কোথাও নয়, বরং এই প্যাভিলিয়নে নকশার মধ্যেই লুকানো আছে। যেমন জিন প্রতিদিন করে থাকে, সেও সেদিন চারপাশে তাকাতে থাকে। সে বলে, যখন ডুবন্ত সূর্যের আলো এই দেয়ালগুলোর ওপর পড়ে, তখন এই লেখাগুলো জ্বলজ্বল করতে শুরু করে, আর এই লেখাগুলোই হচ্ছে নর্দার্ন হেভেনলি সেক্টর আল্টিমেট টেকনিক, যেটা নর্দার্ন হেভেনের ফাউন্ডার মুন কিংডমের ভাষায় লিখেছিলেন। এই কারণেই অন্য কেউ এগুলো বুঝতে পারে না। কিন্তু আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে মার্শাল আর্ট শেখানোর বদলে এই ভাষাগুলো শেখার উপর জোর দিয়েছিলেন। এখন আমি বুঝতে পারছি তিনি কেন এমন করেছিলেন। এরপর সে নিজের চিন্তায় ডুবে থাকে। তখনই তার নজর নিচে আসা একটা ঘোড়ার গাড়ির ওপর পড়ে। সে দ্রুত তাদের সঙ্গে দেখা করতে নিচে চলে যায়। পরের পার্ট চাইলে কমেন্টে জানান।